খবর শুনছেন বর্তমান কলকাতা সংবাদ চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতে হেডলাইন্স। আইপ্যাক অফিসে নথি চুরির অভিযোগে ইডিকে মমতার হুঁশিয়ারি। ডিএ মামলা সুপ্রিম কোর্টে, এরই মধ্যে বিরাট পদক্ষেপ রাজ্যের সরকারি কর্মীদের। কোনো রাগ ঢাক নয়, ক্ষমতা দখলে সরাসরি মিমের সঙ্গে জোট বিজেপির। মুখ্যমন্ত্রী বাড়িতে তল্লাশি হলে 100 কোটি মিলবে, আইপ্যাকে ইডি হানা ইস্যুতে বিস্ফোরক শুভেন্দু। এবার রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী, ইডির আইপ্যাক অফিসে হানার প্রতিবাদে মিছিল। ভোটের আগে তৃণমূলের পরামর্শদাতা আইপ্যাকের অফিসে অভিযান, ইডির নজরে প্রতীক জৈন। সূর্য ডুবতে দীঘায় ঘটে গেল বড় ঘটনা, হাহুতাশ করছেন সকলে। 24 ঘন্টার মধ্যে ভোল বদল, মন্ত্রী নয় বুথ সভাপতিও হতে চায় না, বিস্ফোরক দিলীপ। 10 জানুয়ারি থেকে টানা ছুটির ঘোষণা, কনকনে শীতের থেকে স্বস্তি সরকারি কর্মী ও স্কুল পড়ুয়াদের। দীপু দাস হত্যার মূল অভিযুক্ত গ্রেপ্তার, লোক জোরে করে উস্কানি দিয়েছিল। এখন শুনছেন বিস্তারিত খবর। সল্টলেকের আইপ্যাক অফিসে ফরেনসিক দল নিয়ে এসে ল্যাপটপ থেকে গুরুত্বপূর্ণ নথি চুরির অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির বিরুদ্ধে তোপ দেগে তিনি জানান, এই অনভিপ্রেত ঘটনার বিরুদ্ধে পুলিশের এফআইআর দায়ের করা হবে। ফাঁকা অফিসে এই ধরনের অভিযান ও তথ্য হাতানোর তীব্র সমালোচনা করেন তিনি। ঘটনা গুরুত্ব বিবেচনা করে মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, আইপ্যাক কর্ণধার প্রতীক জৈন সশরীরে হাজির না হওয়া পর্যন্ত তিনি আইপ্যাক অফিসেই অবস্থান করবেন। প্রশাসনিক প্রধানের এই অনড় অবস্থানের ফলে সল্টলেকের ওই অফিসে চত্বরে বর্তমানে ব্যাপক উত্তেজনা বিরাজ করেছে। পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে সংশ্লিষ্ট মহল। দুয়ারে ভোট, তার আগে বকেয়া ডিএ, ডেয়ারনেস অ্যালাওয়েন্স, বেতন কমিশন, পে কমিশন, শূন্য পদে নিয়োগ সহ একাধিক দাবিতে রাজ্য সরকারের ওপর ক্রমাগত চাপ বাড়াচ্ছে রাজ্য সরকারি কর্মীরা। গভর্নমেন্ট এমপ্লয়েজ সরকারের ওপর লাগাতার চাপ বজায় রাখতে সম্প্রতি বাংলার রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছে সংগ্রামী যৌথ মঞ্চ। এবার রাজ্যের নয়া মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি দিল সংগ্রামী যৌথ মঞ্চ। মুখ্য সচিবের দরবারে সরকারি কর্মীরা। গভর্নমেন্ট এমপ্লয়েজ রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিবকে অভিনন্দন জানিয়ে চিঠিতে বলা হয়েছে, সপ্তম বেতন কমিশন, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা বা ডিএ নিয়মিতকরণ বা অবিলম্বনে শূন্য পদ গঠন ইত্যাদি বিষয়ে সরকারি মুখ্য সচিবের সঙ্গে আলোচনা করতে চায় সংগ্রামী যৌথ মঞ্চ। বেশ কিছু বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চেয়ে মুখ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে কর্মচারী ও শিক্ষকরা যাতে ন্যায্য সংশোধিত বেতন সুবিধা পেতে পারেন সেই জন্য সপ্তম বেতন কমিশন গঠন করার দাবি জানানো হয়েছে। উল্লেখ্য, ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ শেষ হয়েছে 2025 সালের 31 ডিসেম্বর। এই আবহে নয়া পে কমিশনের জোরালো দাবি তুলছেন সরকারি কর্মীরা। উল্লেখ করা হয়েছে, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির বিরুদ্ধে কর্মচারীদের সুরক্ষা প্রদান নিশ্চিতের কথা। এছাড়াও সংগঠনের দাবি, সরকারি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 6 লক্ষ শূন্যপদ রয়েছে, সেই পদে সুষ্ঠু, স্বচ্ছ এবং সময়বদ্ধ নিয়োগ করার দাবি তোলা হয়েছে। এর আগে রাজ্যপালকে চিঠি দিয়ে সংগঠনের তরফে ভাস্কর ঘোষ জানিয়েছেন, তারা কথাবার্তা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চান। কিন্তু সরকার 27 জানুয়ারির সমাবেশের পরেও কোনো ইতিবাচক পদক্ষেপ না নিলে ফেব্রুয়ারিতে হবে নবান্ন অভিযান। তারপরও দাবি না মানা হলে রাজ্য জুড়ে সমস্ত সরকারি ক্ষেত্র লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এবার মুখ্য সচিবকে দেওয়া চিঠি প্রসঙ্গে যৌথ ভাস্কর ঘোষ বলেন, এই বিষয়গুলি সরাসরি হাজার হাজার কর্মচারী, শিক্ষক এবং তাদের পরিবারের জীবিকা, মর্যাদা এবং মনোবলের সঙ্গে জড়িত। এই বিষয়গুলি রাজ্যের ক্রমবর্ধমান বেকারত্বের ওপর সরাসরি প্রভাব ফেলে বলে আমরা মনে করি। তাই এই বিষয়ে সহানুভূতিশীল এবং জরুরি বিবেচনা প্রয়োজন। নির্ধারিত সময়ের মধ্যে মতামত উপস্থাপনের সুযোগ দেওয়া হলে তারা কৃতজ্ঞ থাকবেন বলে জানান তিনি। সাথেও তিনি আরও বলেন, মুখ্য সচিবের কাছ থেকে এই বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়ার আশা রাখছি, তবে তা যদি না পাওয়া যায় তাহলে আমাদের পরিকল্পনা মতোই আমরা পথে নামব। এতদিন আসাউদ্দিন ওবিসির মিমকে বিজেপির বি টিম বলে অভিযোগ করত অন্য বিরোধীরা। অভিযোগ তোলা হতো, হায়দ্রাবাদের সাংসদের দল সংখ্যালঘু ভোট কেটে ঘুরিয়ে বিজেপির সুবিধা করে দেয়। প্রকাশ্যে ওবিসি বা বিজেপি কোনোদিনও এই ধরনের কোনো জোটের কথা স্বীকার করেননি, কিন্তু এবার প্রকাশ্যেই একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছে দুই দল। মহারাষ্ট্রের অকোলার অকোট পুরসভায় ওই নয়া সমীকরণ দেখা যাচ্ছে। 35 আসন বিশিষ্ট এই পুরসভায় বিজেপি পেয়েছে 11টি আসন, দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেস পেয়েছে 6 আসন, মিম পেয়েছে 5 আসন, 6টি আসন পেয়েছে অন্য দলগুলি। বিজেপি ও পুরসভায় বহুজন বিকাশ আঘাড়ি ও কংগ্রেসকে ক্ষমতা থেকে দূরে রাখতে বাকি সবকটি দলকে এক ছাতার তলায় এনে অকট বিকাশ মঞ্চ নামের একটি জোট গঠন করছে। তাতে স্বাভাবিকভাবে মিমেও আছে জোটে।
জোটে। বিজেপি যারা কিনা তথাকথিত হিন্দুবাদীদের দল, তারা জোট করছে মিমের সঙ্গে। তারা স্রেফ কংগ্রেসকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য যা নিয়ে স্বাভাবিকভাবে তোপ দাগছে বিরোধী শিবির। অস্বস্তিতে পড়ে যাচ্ছে গেরুয়া শিবির। যদিও এই খবর টাওয়ার হতেও আসরের নামে বিজেপির রাজ্য নেতৃত্ব, খোদ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বলে দিচ্ছেন এই জোট মানা যাবে না। যদি কোনো স্থানীয় নেতা এই ধরনের সিদ্ধান্ত নিয়েও থাকেন তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে ওই জোট ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি যতই নিচু তলার কর্মীদের শাস্তির নির্দেশ দিক না কেন, কার্যক্ষেত্রে ওই জোট অস্বস্তি বাড়িয়েছে দুদলেরই। তবে গেরুয়া নেতাদের সাফাই, এই জোট একেবারে স্থানীয় স্তরে, রাজ্য ও বৃহত্তর রাজনীতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যারা এই সিদ্ধান্ত নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দল। কয়লাকাণ্ডে পুরনো একটি মামলার সূত্র ধরে বৃহস্পতিবার সকালে কলকাতার আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সল্ট লেকের সেক্টর 5-এ সংস্থার অফিসে তল্লাশি অভিযান চালান এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি। ইডির অভিযান শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, প্রতীক জৈনের বাড়ি থেকে বেরোনোর সময় মুখ্যমন্ত্রীর হাতে সবুজ রঙের ফাইল এবং একটি ল্যাপটপ দেখা যায়। এরপর তিনি সল্ট লেক সেক্টর 5-এ আইপ্যাকের অফিসেও যান। সেখানে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীদের বেশ কিছু কাগজপত্র এবং গুচ্ছ গুচ্ছ ফাইল পাজা খোলা করে তুলে মুখ্যমন্ত্রীর গাড়িতে তুলে দেখা হয়। বিধানসভা নির্বাচন চলতি বছরে রয়েছে বাংলায়, আর তা নিয়ে আইপ্যাক তৈরি করেছিল স্ট্র্যাটেজি। বিধানসভা নির্বাচনে কোন কেন্দ্রে কে প্রার্থী হবেন তা নিয়েও তৈরি হয়েছিল তালিকা। আর এই সমস্ত নথি ছিল আইপ্যাকের সল্ট লেক সেক্টর 5-এর অফিসে এবং কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে। সেখানে আজ বৃহস্পতিবার হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই আবহে আইপ্যাক সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়ি পরে আজ সংস্থার সল্ট লেকের দফতরেও পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে আইপ্যাকের দফতরে প্রতীক জৈন পৌঁছে প্রায় 3.25 ঘন্টা পর সেখান থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। এবার এই ঘটনার প্রতিবাদে শুক্রবার নিজেই পথে নামছেন মুখ্যমন্ত্রী। এদিকে বিধানসভা নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই এই নথিগুলি ইডি হাতাতে চেয়েছিল বলে অভিযোগ উঠেছে। কারণ এসআইআর করে যে ফল লাভ করার কথা ভেবেছিল বিজেপি, সেটা হচ্ছে না বলে বুঝতে পেরেছে পদ্ম পার্টি। এই কৌশলে ইডিকে পাঠিয়ে তা হস্তগত করতে চেয়েছিল ইডি বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে মুখ্যমন্ত্রী জানান, এই হামলার প্রত্যুত্তর জনগণ দেবে। শুক্রবার মিছিলের আয়োজন করছে তৃণমূল কংগ্রেস। এই মিছিলের নেতৃত্ব দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর 8টি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল হবে। মিছিল শুরু হবে দুপুর 2টো নাগাদ। অন্যদিকে আজকের এই ইডি হানা নিয়ে রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে। তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদও এই ঘটনা নিয়ে সুর চড়িয়েছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, বিজেপি সবচেয়ে বড় অপরাধী, চোরেদের দল। ওরা বিজেপিকে নোটিশ পাঠায় না, ভোট এলে আয়কর দফতর আমাদের নোটিশ পাঠায়। এবার এই মিছিল নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রতিবাদ মিছিলে আমি থাকবো, আমাকে আঘাত করলে তো প্রত্যাঘাত করবই, আমার বাড়িতে চুরি করে আমি তো আটকাবই। এবার তা হবে। মুখ্যমন্ত্রী যাদবপুর এবং হাজরায় বক্তব্য রাখবেন বলে জানা গিয়েছে। এছাড়া মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল শুরু হয়ে গিয়েছে। তবে এই নিয়ে যে পাল্টা নেমে পড়বে তৃণমূল কংগ্রেস ভোট প্রচারে, তা বলার অপেক্ষা রাখে না। যদিও গোটা ঘটনা নিয়ে বৃহস্পতিবার বিকেলে আইপ্যাকের দফতর থেকে বেরিয়ে যাওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, হামলার প্রত্যুত্তর জনগণ দেবে। যদি মিডিয়াকে কাজে লাগিয়েছে, গদি মিডিয়ার ওপরে নজর রাখছি। যারা অসত্য কথা বলেছেন তাদের বিরুদ্ধে মানহানির মামলা করার দায়িত্ব আমার। আর আগামীকাল শুক্রবার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামা মানে রাজনীতির আঙিনায় বড় পদক্ষেপ, যা বিজেপি দেখতে পাবে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের সল্ট লেকের অফিসে অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। শুধু তাই নয়, কলকাতার লাউডন স্ট্রিটে আইপ্যাকের প্রধান প্রতীক জৈনের বাড়িতে কেন্দ্রীয় সংস্থা তদন্তকারীরা অভিযান চালাচ্ছেন। বিষয়টি নিয়ে আপাতত সরকারিভাবে কোনো মন্তব্য করা যায়নি। তবে সূত্রের খবর, দিল্লির পুরনো একটি মামলা নিয়েই অভিযান চালানো হচ্ছে। সেজন্য দিল্লি থেকে বিশেষ দলও এসেছে। কিন্তু বিধানসভা নির্বাচনের মাস কয়েক আগে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থার অফিসে ইডির অভিযানে বিষয়টি নিয়ে হইচই শুরু হয়েছে। তৃণমূলের স্ট্র্যাটেজি নির্ধারণে আইপ্যাকের বড় ভূমিকা। 2019 সালে লোকসভা নির্বাচনে বঙ্গে বিজেপির উত্থান থামিয়ে 2021 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল যে জিতেছিল, তার পিছনে বড় ভূমিকা ছিল আইপ্যাকের। এবারও বিধানসভা ভোটের আগে রাজ্যের শাসক দলের একাধিক স্ট্র্যাটেজি নির্ধারণ করতে বিরোধীদের আক্রমণে পাল্টা দিতে, প্রচার কৌশল সাজাতে আইপ্যাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অভিষেকের প্রচারের ক্ষেত্রেও ঘুঁটি সাজাও আইপ্যাক, এমনকি একটি মহলের তরফে দাবি করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে বিভিন্ন সরকারি প্রকল্প চালু করে তার পিছনে আইপ্যাক থাকে। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অত্যন্ত নিবিড়ভাবে কাজ করে আইপ্যাক। ডায়মন্ড হারবারের সাংসদের ঘুঁটি সাজাতেও আইপ্যাকের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এখন অভিষেক যে রাজ্যে বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে প্রচার চালাচ্ছেন, সভা করছেন, সেটার প্রচার পুরোদমে
নামে চালাচ্ছে প্রতীকদের সংস্থা, যিনি নিজেও যথেষ্ট প্রভাবশালী হিসেবে পরিচিত। জল মাপছে সল রাজনৈতিক দলও। তবে সেই আইপ্যাকের দফতরে ইডির অভিযান নিয়ে আপাতত তৃণমূল বা বিজেপি বা সিপিআইএম বা কোনো কংগ্রেসের তরফে কোনো মন্তব্য করা হয়নি। কোনো দলই এখনও মুখ খোলেনি। আর কিছুটা জল মেপে এবং জল কোন দিকে গড়ায় সম্ভবত সেদিকেও তাকিয়ে আছে সব রাজনৈতিক দল। সংশ্লিষ্ট মহলের অবশ্য ধারণা, বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মাস দেড়েক আগে আইপ্যাকের দফতরের ইডির অভিযান নিয়ে রাজনৈতিক তরজা তমে উঠতে পারে। পুলিশের গুলিতেই 2 যুবকের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে, যদিও গুলি চালানোর অভিযোগ অস্বীকার করে পুলিশ। 2023 সালের মে মাসে বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ দাড়ি ভিট কাণ্ডে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল। এনআইএ তদন্তের নির্দেশ দেওয়ার সময় বিচারপতি রাজশেখর মান্থা বলেছিলেন, আবেদনকারীরা সিবিআই তদন্তের আবেদন জানিয়েছিলেন, কিন্তু তথ্য খতিয়ে দেখে আদালত মনে করেছে এই ঘটনা তদন্তে উপযুক্ত সংস্থা হল এনআইএ। সিঙ্গল বেঞ্চের এনআইএ তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। রাজ্যের আবেদনে কোনো অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ। মামলার দীর্ঘ শুনানির পর এদিন রাজ্যের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। রাজ্যের আবেদন খারিজ করতে গিয়ে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য তাদের পর্যবেক্ষণ বলেন, এনআইএ এই মামলায় তদন্ত করেছে, তাতে হস্তক্ষেপ করবে না আদালত। ডিভিশন বেঞ্চ আবেদন খারিজ করার পর রাজ্য নতুন কিছু পদক্ষেপ করে কি না সেটাই এখন দেখার। নতুন বছরের প্রথম মাসে বাংলার জোড়া জনসভা করতে চলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 17 ও 18 জানুয়ারি পরপর 2 দিন জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রথমটি অর্থাৎ 17 জানুয়ারি সভা হবে মালদা জেলার, দ্বিতীয় সভা অর্থাৎ 18 জানুয়ারি হাওড়া সভা হওয়ার কথা রয়েছে। তবে সূত্রের খবর, সেই দ্বিতীয় সভা নিয়ে বড় পরিকল্পনা বঙ্গ বিজেপির। হাওড়ার পরিবর্তে হুগলির সিঙ্গুরের বেশি জোর দিচ্ছে গেরুয়া শিবির। বিজেপি সূত্রে খবর, শুরুতে 18 জানুয়ারি হাওড়ার প্রধানমন্ত্রীর জনসভা করার পরিকল্পনা হয়েছিল, কিন্তু রাজ্যের শীর্ষ নেতৃত্ব চায় হাওড়ার বদলে হুগলির সিঙ্গুরে জনসভা করা হোক। তৃণমূলে বড়ে পরিচিত বীরভূমে দাঁড়িয়ে নতুন টার্গেট বেঁধে দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরনো পরিসংখ্যান মনে করানোর পাশাপাশি বর্তমানেও বীরভূমে মানুষের অগাধ ভরসা ভালোবাসার প্রতি আস্থা রাখার পাশাপাশি বীরভূমের বিজেপি নেতাদের কীর্তির কথা ফাঁস করলেন অভিষেক। রামপুরহাটের সভা থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্যে উঠে আসে, বিজেপি শুধু বীরভূমকে বঞ্চনা করেনি, বীরভূমের গর্ব শান্তিনিকেতনকে কুলসিত করার চেষ্টাও লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বীরভূমের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের ডাক দিতে অভিষেক স্পষ্টভাবে জানিয়ে দেন, 2026 সালের বিধানসভা নির্বাচনে বীরভূমে 11 থেকে 0 ফল করে তৃণমূলের পক্ষে রায় দিতে হবে। সভায় পৌঁছে অভিষেক বলেন, প্রায় 12 কিলোমিটার জুড়ে রাস্তায় দুধারে মানুষের জমায়েত প্রমাণ করে বীরভূমের মানুষের তৃণমূলের প্রতি আস্থা অটুট। তিনি জানান, 2021 ও 2024 সালে বীরভূমের মানুষ যে সমর্থক দিয়েছিলেন তার জন্য তিনি চিরঋণী। আগামী দিনে চতুর্বাদ মা মাটি মানুষের সরকার গঠনের সঙ্গেই লক্ষ্যে এই লড়াই।